সুতরাং প্রতি বছর এই অ্যাওয়ার্ডটা সুন্দরভাবে হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আজকের অ্যাওয়ার্ডও সেরকম সুন্দর হবে, সুষ্ঠু হবে, এবং এই অ্যাওয়ার্ডের প্রতি ভালোবাসা আজীবন ছিল, আছে, থাকবে। না, আমি ফর এ চেঞ্জ সারা জীবন তো স্টেজে ছিলাম, তা আজকে বসে দেখবো যে স্টেজে যারা কাজ করে তারা কতটুকু করছে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। সবসময় যেটা হয়, আমি একটু আগে যেটা বললাম, সিজিএফবি অ্যাওয়ার্ড একটা প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড, এবং এই অ্যাওয়ার্ডে যারাই অংশগ্রহণ করেন, যারাই পুরস্কৃত হন, সেটা নিশ্চিতভাবেই হন, এবং যাচাই বাছাই করেই সেটা করা হয়। সেখানে পক্ষপাত দুষ্ট এই অ্যাওয়ার্ডটা খুব একটা না। তো সুতরাং সেই জায়গার থেকে সিজিএফবি অ্যাওয়ার্ড একটা ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড। একটু জানতে চাই, অনেকগুলো প্রোগ্রামে তো উপস্থাপনা করেছেন, অগণিত, অসংখ্য দেখেছিল, দেখেছি। যে বাইরে যত প্রোগ্রাম হচ্ছে সেগুলো দেখে ফিকে হয়ে যাচ্ছে, আগের মধ্যে জৌলুসটা ধরে রাখতে পারছে না, কারণটা কি? এটা আসলে কি, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। হয় কি, আগে বছরে নিয়ম করে হয়তো 4-5টে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো, এখন মাসে নিয়ম করে 10-12টা অ্যাওয়ার্ড হয়। তো সুতরাং সংখ্যা যখন বেড়ে যায়, ভলিউম যখন বেড়ে যায়, তখন মান মনে হয় একটু কমে যায়। তো সেই জায়গার থেকে হয়তো ধরে রাখা না রাখার একটা বিষয় চলে আসে। তবে যেগুলো আগেই বলেছি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অ্যাওয়ার্ডস, যেগুলো আসলেই প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড, তারা কিন্তু তাদের মান মোটামুটি ভাবে এখন অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে যাচ্ছে, বা চেষ্টা করছে, বা রেখেছে। আয়োজকদের দিক থেকেও দেখি যে আগে যারা আয়োজন করতো একটা প্রতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড থাকতো, এখন ম্যাক্সিমাম আয়োজকদের দেখি সেটা নেই। কিছু কতিপয় একসাথে হয়ে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করছে, তাদের একটা ফায়দা লোটার জন্য অসংখ্যবার হচ্ছে 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 এই বিষয়টা আসলে ওই যে বললাম, সংখ্যায় বেড়ে গেলেই তো আর মানে বেড়ে যাওয়া না, সংখ্যার সাথে মানটাকেও বাড়াতে হবে। অনেকে, আমি নিজেও অনেকগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি, কিছু কিছু অ্যাওয়ার্ড এরকম আছে যেগুলো হয়তো আমি জানি না যে মানে কোন সংগঠন বা কি সম্মান দিচ্ছে, সম্মাননা দিচ্ছে, গ্রহণ করছি। বাট অনুষ্ঠানগুলোতে গিয়ে যে খুব একটা আনন্দিত হচ্ছি বা খুব ভালো লাগছে বা মনে রাখার মতো কিছু, সেরকম হচ্ছে না। তো সেই ব্যাপারগুলোতে একটু আমার মনে হয় শুধু মানে আয়োজকদেরই না, আর্টিস্ট, টেকনিশিয়ান যারা আছে তাদেরও মনে হয় একটু মনোযোগ দেওয়া উচিত। আপনাদের, তোমাদের সবাইদেরই আলাদা করে একটু সোচ্চার হওয়া উচিত, মনোযোগ হওয়া উচিত। সিনেমার বাজেট তো এখন, বাজারটা ডিপেন্ড করে আসলে বেসিক্যালি সিনেমা কোনটা চলছে, কোনটা চলছে না, কোন ছবি, কোন মানের ছবি বা কোন প্যাটার্নের ছবি কতটুকু বাজার ক্রিয়েট করেছে। তো বাজার কিন্তু আমি বলবো যে বাজার দর কমছেই। আমরা যতই বলছি না কেন 12 কোটি, 15 কোটি, 20 কোটি, হ্যাঁ অবভিয়াসলি এটা সত্য কথা কিছু কিছু ছবির ক্ষেত্রে, এবং তাদেরকে সাধুবাদ জানায় অন্তরের অন্তঃস্থল থেকে। কিন্তু এক ছবি, 53টা ছবি রিলিজ হয়েছে, একটা ছবি ভালো গেছে, 52টা ছবির কোনো খবর নেই। এই বছরের হিসাব যদি আমি ধরি ওভাবে, মানে বাজারের কথা বলছি, ওই হিসাবে বলছি, ব্যবসা সফলতার কথা। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না, এক ছবি এক নায়ক নিয়ে ইন্ডাস্ট্রি চলা আসলে মুশকিল। হ্যাঁ, তো ওই জায়গার থেকে আমার মনে হয় যে যদি ভ্যারাইটি আসতো, ছবির জগতের আরো কিছু নায়ক আসতো, কিছু নায়িকা আসতো, কিছু ভিলেন আসতো, হ্যাঁ, কিছু অভিনেতা অভিনেত্রী আসতো যারা সিনেমার জন্য বা দর্শক প্রিয়তা পেত, তাহলে মনে হয় আরো বাজারটা বড় হতো, মানুষও ভ্যারাইটি পেত, বেশি বেশি মানুষ দেখতে যেত। ভালো প্রশ্ন, কেন আসছে না? একটা কি, আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের জায়গাগুলো নেই খুব একটা। আর আমাদের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা উন্নাসিকতার ব্যাপার আছে, যে ও থিয়েটার থেকে এসছে, ও সিনেমাতে ভালো হবে না। ইভেন এটা কিন্তু সত্য, থিয়েটার থেকে যারা এসছে তারা হয়তো সিনেম্যাটিক না, কিন্তু অভিনয়ের গুণ সম্পন্ন বা অভিনয়ের ক্ষমতা তাদের অন্যদের থেকে হয়তো অনেক বেশি, যেহেতু তারা শিখে এসছে। এই সমন্বয়টা করতে হবে। 1 2 নম্বর হচ্ছে এটাও সত্য, যারা থিয়েটার থেকে আসে তারা যখন বড় পর্দায় পড়ে তখন কখনো কখনো আমাদেরই ভালো লাগে না, দর্শকদের কথা ছেড়েই দিলাম। তো এই ব্যাপারগুলো আসলে একটু অদ্ভুত, এগুলোকে যদি একটু ঠিকঠাক করা যায় তাহলে হয়তো বা আগামীতে এটা সমন্বয়টা হলে আরো ভালো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে। না, একেবারে না। আমি একটু জিনিস বলি, কিছু কিছু ব্যাপার থাকে যেটা একটা মিথ ছিল বা এখনো আছে, যে যাদেরকে প্রায় বিনা পয়সা দিয়ে দেখা যায় তাদেরকে পয়সা দিয়ে টিকিট কেটে দর্শক সিনেমা হলে দেখে না। 1 2 নম্বর হচ্ছে, প্রায় বললাম এই জন্য কারণ ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু টাকা দিয়েই দেখতে হয়। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটা আসলে কি, ওটিটি মানে কি, এটা যে ওভার দ্য টপ নামে একটা বিষয় আছে, কতগুলো লোক এটা জানে, সাবস্ক্রাইব করতে কষ্ট হয়, কিভাবে সাবস্ক্রাইব করবে
ওই পথটাও গুলিস্তানের জ্যামের থেকেও বেশি কঠিন লাগে। তো ওই জায়গাগুলো যখন ক্লিয়ার হবে, মানুষের খুব কাছাকাছি পৌঁছে যাবে, তখন সব রকম শিল্পীদেরই মূল্যায়ন হবে আমার মনে হয়। আমাদের একটু আপনার সিনেমা রিলেটেড বা আপনার সিনেমার একটু আসতে চাই, পরিকল্পনা কি আসলে? আপনার তো ফ্র্যাঞ্চাইজি দেখলাম যে একটু টেনে নিয়ে গেলেন, নতুন নিয়ে আসলেন জিন্দাবাদ। ওখান থেকে আবার ফ্র্যাঞ্চাইজি এটা আসলে আমি এটাকে সিরিজ বলবো, আমি এটা করে যাব হয়তো প্রতি 2 বছর 3 বছর অন্তর অন্তর একটা করে। আর পাশাপাশি আমার যেটা রানিং চলছে তুমি যেখানে আমি সেখানে, সেটা প্রায় 80% কাজ হয়ে গেছে, আর 20% কাজ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অর্থাৎ নতুন বছরই শেষ হবে, এবং 2025-এই ছবিটা কোনো একটা ভালো সময়ে মুক্তি পাবে। এইটুকু পর্যন্ত আমার প্ল্যান আছে। দাদা লাস্ট একটা হ্যাঁ, প্রশ্ন। প্লিজ। আপনারা যে সময় ছবি নির্মাণ করতেন বা ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন, তখন কিন্তু এই নেট দুনিয়া ছিল না বা ভিজুয়াল কিছু ছিল না, Right. তখন কিন্তু স্বচ্ছ Right, right. লুকোচুরির কিছু না, একেবারে বক্স অফিসও নাই। না। আর ওই বলে 2 কোটি 5 কোটি 50 কোটি টাকার সিনেমা মানুষ আসলে তো ওই মানের সিনেমা হয় না। এগুলো কেন ইন্ডাস্ট্রি নেই? এখন প্রথম কথা হচ্ছে যে আমরা বক্স অফিস বলি, আমাদের তো অফিসই নাই ঠিক মতো, বক্স অফিস তো পরের কথা। তো যেখানে অফিসই নাই সেখানে এইগুলো আসলে বিশ্বাস্য না। তবে অচিরেই একটা স্বচ্ছতার জায়গা আসা উচিত। বক্স অফিস বলে যে একটা বিষয় আছে পুরো বিশ্বে, আমরা সিনেপ্লেক্স করেছি, কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সিনেপ্লেক্স হচ্ছে, আরো হচ্ছে আগামীতেও, কিন্তু এটা পাশাপাশি বক্স অফিসটাও কিন্তু প্রয়োজন। তাতে গিয়ে এই যে সাংবাদিকদের সাথে প্রযোজকদের যে এই জায়গায় একটা ব্যবধান হয়ে যায়, কারণ সাংবাদিকরা শুনে আসছেন, যারা লিখবেন তারা শুনে আসছেন হল মালিকদের কাছ থেকে যে ব্যবসা এতটুকু, প্রডিউসার বলছেন ব্যবসা অতটুকু, আর্টিস্ট বলছে আমার ছবি সুপারহিট, হলে গিয়ে দেখছি দর্শক নেই। তো এই যে বিষয়গুলো, এগুলো একটা স্বচ্ছতা রাখা উচিত আমার কাছে মনে হয়। যেমন প্রত্যেকটা জিনিস যেটা ওটিটিতে এত টাকা বিক্রি হয়েছে বা এত থেকে এত এই রেঞ্জে বিক্রি হয়েছে, এখন তো এগুলোতেও বিক্রি হয়, আর হল থেকে হল প্রাপ্ত অর্থের পরিমাণ এত, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। এগুলা ছাড়া আসলে, এই স্বচ্ছতা ছাড়া আমরা বুঝবোই না কোন ছবি আসলে হিট সুপারহিট বা কিছু। বেশি দিন কোনো কিছু পড়ে থাকলে, যে কোনো মাল যে কোনো গুদামে পড়ে থাকলে ওটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়, পুরনো হয়ে যায়। সবচেয়ে বড় কথা সিনেমার ক্ষেত্রে হয় যে পুরনো হয়ে যায়। হ্যাঁ, তো ওটা হয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। আর আমাদের তো সেন্সর বোর্ডের যে হিসাবটা, এখন সার্টিফিকেশন যদি চলে আসে তাহলে সব ছবি কিন্তু মুক্তি পাবে। হয়তো ওই বয়সের একটা নির্দিষ্ট দিয়ে দেওয়া হবে যে এই ছবি, এই অ্যাডাল্ট ছবি, এটা 18+, এটা 10+, এই সেই ওই। তো এগুলো হোক, আগামীতে হবে। আস্তে আস্তে সবকিছুরই সংস্কার যখন হচ্ছে, আমরাও আশা করবো যে এই ব্যাপারগুলোরও সংস্কার হবে। থ্যাংক ইউ। ছিলেন এবং আপনি সব ক্ষেত্রেই আপনার অর্জন খুবই বিশাল। তো আমরা বর্তমানে দেখতে পাই যে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা উপস্থাপক বা অউপস্থাপক বলে আপনি একটা কথা বলেছেন। তো অউপস্থাপক কাকে বলে আপনার ভাষ্য মতে? উপস্থাপনার যে বেসিক ব্যাপারগুলো আছে, বাচনভঙ্গি, সম্যক জ্ঞান, উচ্চারণ বা বাচনভঙ্গি যেটাই বলি না কেন, এই বিষয়গুলো পাশাপাশি একজন উপস্থাপকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ব্যক্তিত্ব। তো আমার যদি ব্যক্তিত্বই না থাকে, আমার কথা যদি মানুষকে আকর্ষিত করতে না পারে, আমার ব্যক্তিত্ব যদি মানুষকে আকর্ষিত করতে না পারে, তাহলে তারা উপস্থাপক না। সুতরাং সবচেয়ে বেশি যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যক্তিত্ব। আর এখন আমি যাদেরকে উপস্থাপক বলেছিলাম এবং এখনো বলি, তাদের মাঝে ওই জিনিসটারই সবচেয়ে বেশি অভাব, সেটা হচ্ছে ব্যক্তিত্ব তাদের নেই। আমি একটা কথা বলবো, 10 জন মানুষ সেটা শুনবে। কেন শুনবে? আমার মধ্যে সেই বিশ্বাস অর্জনটা আমি করতে পেরেছি, সে ব্যক্তিত্বটা আমার আছে, সেটা এদের মধ্যে নেই। তো এরা ভিউজের জন্য কাজ করে এবং এখনকার ট্রেন্ড অনুযায়ী তারা কাজ করে, হয়তো বিতর্কিত প্রশ্ন করলো, বিতর্কিত গেস্টকে নিয়ে আসলো, তাতে একটা পর্যায় পর্যন্ত ওরা হয়তো থাকবে, কিন্তু 2-3 বছর 5 বছরের মাথায় এদেরকে খুঁজে পাবে না। যেটা তুমি বললে যে 15 বছর 10 বছর 20 বছর, আমার ইনফ্যাক্ট এটা 24 বছর রানিং, 2 যুগ আমি এখনো কথা বলে যাচ্ছি, উপস্থাপনা করে যাচ্ছি, এটা ওদের ক্ষেত্রে জীবনও হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পরবর্তী সময়ে ছবি জঙ্গল, এটা কি আপনার মনে হচ্ছে যে একটু স্রোত চলছে নাকি গতি পাচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়? এখন গণ অভ্যুত্থান যখন হয়েছে তখন এটা তো এমন একটা জিনিস হয়েছে যেটার পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা এসছে যে গতি কি একটু থমকে গেছে কিনা বা বেড়েছে কিনা বা আগের জায়গায় আছে কিনা, অবশ্যই একটা অভ্যুত্থান পরবর্তী একটা দেশ যখন তৈরি হচ্ছে নতুন করে, তখন সবকিছুই নতুন করে তৈরি হবে, আস্তে আস্তেই তৈরি হবে। তো সেই জায়গাটা আমার মনে হয় সময় নিয়ে করলে সবই ঠিক হবে। থ্যাংক ইউ দাদা।